সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা দিক নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, গত 16 বছর একক কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে, যার ছায়া পড়েছে সব খাতে। ব্যবসায়ী মহল, বাণিজ্যিক সংগঠন সব কিছুই রাজনীতিকরণ হয়েছে। অব্যবসায়ীরা রাজনৈতিক মদদে দখল করে নিয়েছেন বাণিজ্য সংগঠনগুলো। এসব বিষয় নিয়ে আজ আমরা আলাপ করব। আমার অতিথি পোশাক খাতের ব্যবসায়ী নেতা ফয়সাল সামাদ। ফয়সাল সামাদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে একটু আলাপ করতে চাই। গত 2টা মাস তো আসলে আমরা একটি বিশেষ পরিস্থিতি পার করছি। ঠিক এই সময়টা আপনারা যারা পোশাক খাতে বিশেষ করে যারা আছেন, আপনাদের উৎপাদন এবং নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন গেছে একটু যদি বলেন। বিগত 2 মাস বলতে পারেন যে আমরা একটা ইনস্টেবল সিচুয়েশনের মাধ্যমে গেছি। ইনস্টেবল যে কালকে সকালবেলা ফ্যাক্টরি চালু রাখতে পারবো কিনা, বা কবে আবার বলবে যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে, এই ধরনের ইনকনসিস্টেন্সিতে আমরা আসলে বিশাল একটা প্রোডাকশন লস করেছি। এবং আনফর্চুনেটলি মোস্ট পিক সময় আমরা এই জুলাই এবং অগাস্ট, এটা আমাদের সবচেয়ে পিক পিরিয়ড আমাদের সব শিপমেন্টের। তো অর্ডার তো এমনি অনেক কষ্ট করে যতটা অর্ডার আনা হয়েছে, এই এক্সিকিউশনগুলাই জুলাই অগস্টের আমরা একটা সাংঘাতিক একটা আমি বলবো যে ক্ষতিগ্রস্ত হয়েছি, যে প্রোডাকশনগুলা আমাদের ফ্যাক্টরিগুলো না পরিচালনা করার যে অবস্থান হয়েছিল সেটার থেকে। আপনি বলছিলেন যে আপনার তো আসলে পোশাক খাত মূলত রপ্তানিমুখী খাত, যেহেতু উৎপাদন ব্যাহত হয়েছে, আবার যেহেতু বিদেশি ক্রেতারা অস্থিতিশীল কোনো পরিস্থিতি তারা দেখতে চান না, বিদেশি ক্রেতারা এই সময় আপনাদেরকে কি জানিয়েছে প্রতিক্রিয়া হিসেবে? বিদেশি ক্রেতাদের তো তাদের কাজ হচ্ছে অর্ডার প্লেস করা। বাংলাদেশ এখন গার্মেন্টস শিল্পে আমরা বলতে পারি আমরা নাম্বার 1। সেটার উপর বেস করে কিন্তু আমাদের কমপ্লায়েন্স বলেন, আমাদের প্রোডাকশন বলেন, আমাদের প্রোডাক্ট বলেন, সব কিছু বিবেচনা করেই কিন্তু বাংলাদেশকে অর্ডার প্লেস করছে। এটা তাদের দায়িত্ব। এক্সিকিউশনটা তো আমাদের দায়িত্ব। এই এক্সিকিউশন করার জন্য আমাদের যা করণীয় সেটা তো আমরা চেষ্টা করেই যাচ্ছি এবং করে যাব। লাস্ট 2 মাসের পরিস্থিতি has obviously এটা has not something, এটা তো কারোর প্ল্যানিংয়ে ছিল না, বা এটা হবেও। তো এটা অবভিয়াসলি হওয়াতে বায়াররাও একটু শেকি হয়ে গিয়েছিল বিগিনিংয়ে, যে এটা কোথায় যাবে, কি হবে। তো আমরা যারা উদ্যোক্তারা আছি এখানে, আমরা আমাদের কাস্টমারদেরকে তো আমাদেরকে টেক কেয়ার করতে হবে। এখানে তো আসলে কেউ এসে আমাদেরকে সেটা করে দিবে না। তো আমরা আমাদের মানে ফ্যাক্টরি লেভেল থেকে আমরা আমাদের কমিউনিকেশনটা চালু রেখেছি, তাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়েছি কি হচ্ছে। এর মাধ্যমে আসলে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি বলতে পারবো। ফয়সাল সামাদ, আপনি বলছিলেন যে উৎপাদন ব্যাহত হয়েছে, রপ্তানিও কিছুটা আক্রান্ত হয়েছে জাহাজীকরণের ক্ষেত্রে বিশেষ করে। তো কয়েকদিন পরেই তো আপনাদের শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে অগাস্ট মাসের। যেহেতু ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বা সংকট সময়ে যাচ্ছে, তো এই বেতন ভাতা নিয়ে আপনারা কি একটু বিপদে পড়বেন? বিপদ তো আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনি যদি আমরা যারা উদ্যোক্তা এই ব্যবসায়, আপনি যদি আমাদের হিসাব দেখেন, এবং এইটা আমি আসলে বলেছিলাম গত এই বছরের ফার্স্ট কোয়ার্টারে, যে এই যে আমাদের আপনার বেতন বৃদ্ধি হলো, আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি বিল সব জায়গায় যে আমাদের রেট বাড়ানো হলো, তো এই সব কিছু মিলে আমাদের উপর যে অ্যাডিশনাল কস্ট আমাদের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়া হলো, বা আমরা এগ্রি করলেও আমরা যে অবস্থানে আছি অলরেডি কিন্তু সব কিছুর আমাদের কস্ট বেড়ে গেছে। তো এই সব কিছু মিলে তারপরে আবার যদি উৎপাদন না করতে পারি সময় মতো, সেটার আপনার যে লসের যে পরিমাণটা সব কিছু অ্যাড করে, তাহলে কিন্তু আসলে বেতন, এই অগাস্ট মাসের বেতন কেমনে করে আমরা 7 তারিখের ভেতরে দেব, এটা কিন্তু আমাদের সবার একটা আমরা চিন্তার বিষয়। এবং আমরা কিন্তু আসলে ভেরি কনসার্নড যে, এবং আমরা নানাভাবে দেখছি এটাকে কীভাবে করে সমাধান করতে পারবো কি না, সেটা আমাদের এখন দেখার বিষয়বস্তু। আপনি যেটি বলছিলেন যে উৎপাদন খরচ বেড়েছে, ব্যবসার পরিচালন খরচও বেড়েছে,
তো ব্যবসায়ী সংগঠনগুলোর কাজ তো এগুলো নিয়ে আসলে সরকারের সঙ্গে দিন দরবার করা। আমরা বিগত দিনে দেখেছি যে আসলে বাণিজ্যিক সংগঠন যেগুলো আছে, সেটা বিজিএমইএ বলেন বা অন্য সংগঠনগুলো বলেন, তারা ব্যবসায়ীদের এই স্বার্থ নিয়ে খুব বেশি কথা বলেন নাই। মনে হয়েছে যে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাণিজ্যিক সংগঠনগুলো ব্যস্ত ছিল। এই পরিস্থিতি কেন তৈরি হলো আসলে? দেখেন, আসলে এই আমাদের সব সংগঠনগুলো, সেটা বিজিএমইএ হোক বা অন্যান্য সংগঠন হোক, এটা ওভারঅল আমাদের ম্যান্ডেটটা ছিল টু প্লিজ, এবং এই টু প্লিজ করতে গিয়ে আমরা যারা বলবো যারা উদ্যোক্তা এবং যারা পরিচালনা করছে তারাও কিন্তু উদ্যোক্তা, তো দিনের শেষে কেউই কিছু পেলাম না। আপনার এই যে কস্ট ইনক্রিজগুলো আমি বললাম, তো এটার জন্য আপনি কম্পেনসেশন না দেন, তাহলে আমাদেরকে যেটা আমাদের ন্যায্য সেটাও তো পাচ্ছিলাম না। আমি একটা শুধু এক্সাম্পল দিয়ে যদি বলি আপনাকে, যে গ্যাসের রেট বেড়ে গেল মোর দ্যান ডাবল, ওকে। তো এখন আমার যদি গ্যাসের রেটের বিল পে করতে হয়, তাহলে আমার গ্যাস থাকতে হবে, আর গ্যাস যদি না থাকে, আমি যদি পরিচালনা না করতে পারি, তাহলে আমাকে বিলও দিতে হচ্ছে আর আমি প্রোডাকশনও করতে পারছি না। তো এটা কি ধরনের হিসাব? আমাদের একজন প্রাক্তন প্রেসিডেন্ট কিছুদিন আগে বলছিলেন যে ওনার ফ্যাক্টরিতে নানা সমস্যা হচ্ছে এই গ্যাস নিয়ে। তো উনি তো প্রেসিডেন্ট ছিলেন, তো উনি তখন ওটাকে রেজ করলেন না কেন? এরকম নানা আপনার সমস্যা আছে। তো এখন আসলে এই সমস্যার বলে শেষ হবে না। তো যেটা হচ্ছে যে সমাধানটাকে আমাদেরকে দিতে হবে, মিনস আমাদেরকে সেটাকে একটা গাইডলাইন হোক বা একটা মানে সলিউশন হোক, কিছুতে অ্যারাইভ করতে হবে। যদি না করতে পারি, তাহলে যেটা একটু আগে বলছিলাম, ইন্ডাস্ট্রি ইজ অ্যাট আ হিউজ রিস্ক অ্যাট দ্য মোমেন্ট, এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি কিন্তু এখানে আমার পার্সোনাল ইন্ডাস্ট্রিতে বলছি না। আপনি আজকে আরও 100 জন উদ্যোক্তাকে ডাকেন, 1000কে ডাকেন, কেউ বলবে না যে ওনারা যে রাইট কন্ডিশনে বিজনেস করতে পারছে কিনা। আপনার এটার সাথে আমি বলবো যে ডেফিনেটলি সংগঠনদের, এটা যেটা আপনি প্রথমে ইনিশিয়াল প্রশ্ন করলেন, দে রিপ্রেজেন্ট দ্য কমিউনিটি, they have to speak for the community and in the right context. ওই প্লিজিং থেকে বেটার টু বলতে হবে যেটা বলা দরকার উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার। যদি আপনি বলতে পারেন, আর যদি এটা যারা যেই গভর্নমেন্টই থাকুক না কেন, যদি বলতে পারেন, সেটা যদি ইনফরমেশন দিয়ে জিনিসটাকে বুঝিয়ে করতে পারেন, দেন ইট শুড বি সাকসেসফুল। সো এটাই আমাদের ব্যর্থতা যে আমরা সেটা করি নাই। একটু ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে একটু ফিরতে চাই। আপনি যেহেতু নানা সংকটের কথা বলছিলেন, ঠিক সেই প্রেক্ষাপটে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন সরকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে নতুন শীর্ষ নির্বাহীরা যোগ দিয়েছেন, ঠিক এই পোশাক খাতের জন্য আসলে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কীরকম নীতি সহায়তা ব্যবসায়ী হিসেবে আবার ব্যবসায়ী নেতা হিসেবেও আসলে আপনি জরুরি বলে মনে করছেন এখন? যে প্রথম জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির এবং দেশের অবস্থান থেকে আমাদেরকে বুঝতে হবে হাউ টু প্রায়োরিটাইজ দ্য ম্যাটার। কী প্রায়োরিটাইজ করবেন আপনি, আমাদের সেক্টরে কি দরকার, সেই প্রায়োরিটাইজেশনটা যদি থাকে, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট তারা আমাদেরকে সহযোগিতা করবে সেই বেসিসে। আমি যদি ঢালাই অবস্থায় কোনো কথা বলি, তাহলে কিন্তু ওনারাও সেটা কতটা সিরিয়াসলি নিতে পারবেন বা আসলে রিসোর্স কতটা অ্যাভেলেবেল আছে সেটাও দেখতে হবে। আমি সেদিন দেখলাম যে বিজিএমই থেকে আপনার একটা সফট লোনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে। ভালো কথা, সফট লোন যদি গভর্নমেন্টের রিসোর্স থাকে দিতে পারলে ভালো কথা। এটার ইউটিলাইজেশনটা কি হবে? তো আমার মনে হয় যে মানে শুধু টাকা পয়সা না, আপনার নীতিমালা কিছু লাগবে, যেটার মাধ্যমে আমাদের এক্সপোর্টটাকে ধরে রাখতে হবে, এবং এক্সপোর্টটার এক্সপ্যানশন যদি ফিউচারে হয়, সেটার কি হতে পারে একটা প্ল্যান আকারে আসতে হবে। সেটা এই প্ল্যানটা আসতেই হবে আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের থেকে সে রিপোর্ট কার্ড নিয়ে সে অ্যানালাইসিস করে সেখানে আসতে হবে। আমাদের পোশাক খাদ্য রপ্তানি আয়ের 80% বেশি অবদান রাখছে, এবং কর্মসংস্থান বলেন এবং নারীর ক্ষমতায়ন বলেন, দুই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে এখন একটি বিষয় আলোচনার জরুরি, যে এই খাতটির জন্য আসলে আলাদা প্রশাসন, বিশেষ করে মন্ত্রণালয় তৈরি হতে পারে? আমার তো মনে হয় যে এটা অনেক আগেরই বিজিএমইর একটা আসলে আমি বলবো একটা চাওয়া ছিল, কারণ কমার্স মিনিস্ট্রি যেটার আন্ডারে বিজিএমইএ আমাদের প্যারেন্ট মিনিস্ট্রি,
কমার্সের আন্ডারে তো দের ইজ মাল্টিপল সেক্টর, তো এখানে প্রায়োরিটাইজেশনটা করতে হলে সার্টেনলি আপনার এখন সময় এসছে যে গার্মেন্টসের জন্য একটা আলাদা একটা মন্ত্রণালয় এস্টাবলিশ করা, যিনি গার্মেন্টস ভিত্তিক যে ইস্যুসগুলা বা সাকসেসগুলা সেগুলা যদি সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা যদি পাবলিশ হয় বা সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা যদি পরিচালনা হয়, then I think that the sector will not only gain, the country will gain it. এখন আমরা একটি বিষয় দেখছি যে অনেক ব্যবসায়ী উদ্যোক্তা রাজনৈতিক পট পরিবর্তনের পরে তাদের ব্যাংক হিসাব তলব হচ্ছে, জব্দ হচ্ছে, অনেক জায়গায় কারখানা আক্রান্ত হচ্ছে। কর্মসংস্থান বিবেচনায়, অর্থনৈতিক অবদান বিবেচনায় ব্যক্তি সত্তা এবং প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান দুটো তো আলাদা চলা উচিত। আপনি কি মনে করেন? সেটা চলা উচিত। এখন সেখানে আসলে বলবো অনেস্টলি যে দ্য শো মাস্ট গো অন, কিন্তু তার ভিতরেও কিছু বাউন্ডারিজ থাকবে আই এম শিওর। আমরা কখনোই চাই না কোনো মিল কারখানা ক্ষতিগ্রস্ত হোক, যারা শ্রমিকরা যারা ওখানে উৎপাদন করছেন, যারা জেনারেল যারা যারা ওখানে অবস্থান করছেন, তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ ভেরি অলসো ইম্পর্টেন্ট। জানমালের সব কিছু রক্ষায়ন করেই দেশের সম্পদ হিসাবে সেটাকে প্রোটেক্ট করাটা যতটা আপনার আমাদের সবার ন্যাশনাল ইন্টারেস্টে, সেটার সাথে কার প্রতিষ্ঠান সেটা গভর্নমেন্ট যদি মনে করে তাকে ডিল করতে হবে, সেটা গভর্নমেন্ট ডিল করছে এখন যেভাবে করছে। প্রতিষ্ঠান হ্যাজ টু কন্টিনিউ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। আবার একটু বিজিএমইর প্রসঙ্গে একটু টানি, আপনি যেহেতু বিজিএমইর সঙ্গে দীর্ঘদিন নেতৃত্বে ছিলেন বিভিন্ন পদে থেকে, একটু বলবেন যে এই যে বিজিএমইর ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসা বাণিজ্যে খুব বেশি প্রতিষ্ঠিত না, অনেকেই বলছেন যে অব্যবসায়ী বিজিএমই যে বিদায়ী প্রেসিডেন্ট এস এম মান্নান কোচি তিনি নেতৃত্বে ছিলেন কয়েক মাস, এই যে বিজিএমইর ইতিহাসে এই কালো অধ্যায়টা তৈরি হলো, কি বলবেন? এর জবাব আসলে কি যে আমিও তো ভুক্তভোগী সেভাবে যদি বলেন, ইন দ্য সেন্স দ্যাট আমি গত ইলেকশনে আই ওয়াজ দ্য প্যানেল লিডার, আমাদের যে প্ল্যাটফর্ম থেকে আমি দাঁড়িয়েছিলাম। তো আমরা তো দেখেছি আসলে ইলেকশনে কি হয়েছে, এটা তো আপনিও সেখানে ছিলেন বা আপনাদের যারা আপনারা মিডিয়াতে আছেন আপনারা দেখেছেন কি হয়েছে। এটা তো কোনো লুকাচুরির ব্যাপার না। তো আন্ডার দ্য সার্কামস্ট্যান্স তখনকার টাইমের জন্য যেটা হওয়ার হয়েছে, ইট ওয়াজ অ্যাকসেপ্টেবল আই এম অ্যাসিউমিং ফর অল কনসার্ন। তো এটা অবভিয়াসলি ইট ওয়াজ নট সামথিং উইচ ইজ বলই করি যে যেটা হওয়া উচিত ছিল বা আরও সামনে এরকম না হয় সেটার জন্য প্রিকশন নেওয়া দরকার। মানে আপনার কি মনে হয়েছে যে যেহেতু এস এম মান্নান কোচি আসলে ব্যবসায়ী ছিলেন না, ব্যবসায়ীর স্বার্থে অনেক ব্যবসায়ীর সাথে আমার যখন কথা হয় তারা বলেন যে আসলে বিজেপিটা আসলে ব্যবসায়ীর স্বার্থেই গত কয়েকটা মাস কাজ করেনি, বিশেষ করে এই যে সংকটের প্রায় 2টা মাস তো তার নেতৃত্ব একেবারেই অনুপস্থিত ছিল। আপনার কি মনে হয়েছে যে উনি আসলে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন বা বিজেপিকে একটি দলীয় আওয়ামী শাসনের একটি দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন? কি দেখেন, এটা আমাকে বলতে হবে না, এটা আপনিও বলছেন, আমরা সবাই বলছি, কারণ এটা তো আমরা দেখছি যেটা বাস্তবতা সেটাই। এটা আমার কথা হচ্ছে যে বিজিএমই একটা ট্রেড অর্গানাইজেশন, এই ট্রেড অর্গানাইজেশনের ইন্টারেস্ট ইজ টু ফাইট ফর দি মেম্বার্স, আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি। সেটা যদি ফোকাস না হয়ে এটা যদি হয় যে পলিটিক্যালি যদি এটাকে ইউটিলাইজ করতে হয় বা ইউটিলাইজ করা হয়েছে, তাহলে তো অবভিয়াসলি সেটার জন্য আমরা আপনারা শুদ্ধ আমরা সবাই রেসপন্সিবল, বিকজ উই আর পার্টি টু ইট। হ্যাঁ, এস এম মান্নান কোচি উনি যেভাবে ইলেকশন জিতে এসছেন, এবং আমরা যদি আবার দেখি বিগত 5 মাসে বিজিবির অ্যাক্টিভিটি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে সেক্টরের জন্য আসলে কি কোনো কাজ হয়েছে। বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী, বড় ব্যবসায়ীকে আমরা দেখেছি যে তাকে সমর্থন দিয়েছেন। আসলে তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য আছে, শুধু রাজনৈতিক মদদ এবং রাজনৈতিক কারণে তারা তাকে সমর্থন দিয়েছেন। এটি কিভাবে দেখছেন? আসলে কিন্তু বলেছিলেন যে আপনার অর্গানাইজেশনগুলা আপনার পলিটিক্যালি ওরিয়েন্টেড হয়ে গেছে বা হয়ে যাচ্ছিল। তো এটার জন্যই কিন্তু আজকের বাংলাদেশ বা এখনকার বাংলাদেশ যেটা বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, আবার নতুনভাবে বাংলাদেশ গড়ে উঠছে বা গড়ে উঠবে। তো সেটা যদি আপনি কনসিডার করেন, তাহলে তখনকার সময় যারা ফ্রন্ট লাইনে ছিলেন, আপনি যদি দেখেন, আপনি জানেন তারা কারা। সার্টেনলি কোনো পার্সোনাল ইন্টারেস্টে হোক
বা কোনো সার্টেনলি ইন্ডাস্ট্রি ইন্টারেস্টে তো হলে তো আমরা ইন্ডাস্ট্রি রেজাল্ট পেতাম। আপনাকে কিন্তু আপনাকে আজকে শুধু আমি না, আমার মতন যারা ব্যবসায়ী উদ্যোক্তা এই ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করতে হবে, জানতে হবে যে আসলে কি হয়েছে। নট ইলেকশন, আই এম টকিং বিজনেস। তো ওই প্রভাবশালী যারা ছিলেন তখনকার সময়ে, যারা ফ্রন্ট লাইনে ছিলেন, যারা এস.এম. মান্নান কোচিকে প্রমোট করেছেন বা তাকে সাপোর্ট করেছেন, সেটার বিনিময়ে ইন্ডাস্ট্রি কি পেল বা পেয়েছে কিনা এটা দেখতে হবে আসলে। এবং এটা দেখার ভিতরে হচ্ছে যে এটার রেজাল্ট আমরা কাগজে কলমে যারা আমরা উদ্যোক্তা আমাদের কাজে কর্মে দেখছি যে আসলে কিছু আমরা দেখিনি এবং পাইনি। আপনি যেটি বলছিলেন বিজিএমই নির্বাচনের প্রসঙ্গে, গত মার্চের 9 তারিখে যেটি অনুষ্ঠিত হয়, আমরাও দেখেছি এটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়া এবং কারচুপিরও বলা যায়। তারা অনেকদিন আগে থেকেই আপনারা ভোটার তালিকা নিয়ে নানা রকম কথা বলছিলেন, মৃত ব্যক্তিকে ভোটার করবার তথ্য আমরা পেয়েছি। ঠিক সেই প্রেক্ষাপটে নির্বাচিত একটি বোর্ড, আপনি যদি এই বোর্ডে থাকতেন, নৈতিকভাবে আপনি কি থাকতেন এখন এই বিতর্কিত বোর্ডে, না পদত্যাগ করতেন? প্রথমে হচ্ছে গিয়ে যে আপনার ইলেকশনের যে প্রক্রিয়া, তার ইলেকশনের প্রক্রিয়ার আগে থেকেই আমি বলছিলাম আপনাকে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে, সিন্স আমরা তখন আমরা ইলেকশন করেছি, তখন কিন্তু আমরা যেই স্টেপসগুলো দরকার ছিল, যখন আমরা দেখলাম যে বিজিএমইতে আপনার যে মেম্বার্স লিস্ট আছে, তারা যে মেম্বার্সরা যারা কোয়ালিফাই করছে না ভোট দেওয়ার জন্য, তাদের নামও লিস্টে আছে। আপনি মৃত ব্যক্তির কথা বলছেন, এরকম মৃত ব্যক্তি ফ্যাক্টরি নেই, এক্সিস্টেন্স নেই, সেটাকে আমরা আইনত যেটা হয় সেটা ফলো করেছি, যে একটা আপনার আয়কর জমা দেয়নি, যেটা এনবিআর-এর চাহিদা ছিল একটা সংগঠনে যদি আপনি ভোটার হতে চান, তো ওগুলো ফুলফিলমেন্ট হয়নি। সেটার জন্য আমরা যা স্টেপস দরকার ছিল, আমরা ইলেকশন অ্যাপিল থেকে শুরু করে এফবিসিসিআই থেকে শুরু করে ইভেন আমরা কোর্টে পর্যন্ত গিয়েছিলাম এটাকে তুলে ধরার জন্য। আনফর্চুনেটলি তুলে ধরতে পারিনি বলেই ইলেকশনটা হয়েছে। কারণ ইলেকশন হওয়ার পরে যে রেজাল্ট হয়েছে, সেটাতে আমি যদি বোর্ড মেম্বার হই আজকে বিজিএমইর, আমি তো জানি যে কি প্রেক্ষাপটে আসলে যদি আমরা সবাই বিশ্বাস করি যে আমরা সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলবো, দেন সার্টেনলি এটা কোনো ব্যক্তিভিত্তিক না, এটা হচ্ছে যে আমাদের নিজের বিবেকের থেকে বলা উচিত যে না, আমি আই ওয়াজ আ পার্টি টু সামথিং, নাও আই আন্ডারস্ট্যান্ড ইট, এবং এখন আমাকে আই শুড রিজাইন, আর আমি রিজাইন করতাম, করে দেন একটা ভোটার লিস্ট কারেকশন করে আপনি ইলেকশন দিয়ে দেন ইলেকশনে জিতে আসেন। কেউ মানা করবে না আপনাকে, আপনি যদি জিতে আসতে পারেন আসেন না, কিন্তু ইট শুড বি ডান ইন দ্য রাইট ওয়ে, এটাই। আর যদি এগেন আমি যেটা বললাম, হ্যাঁ আমি যদি থাকতাম আই উড হ্যাভ রিজাইন। যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বিজিএমইর ভোট নিয়ে বিতর্ক আছে, তাহলে তো পর্ষদ নিয়েও তো স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হচ্ছে। তো এইগুলো নিয়ে সাধারণ যারা ব্যবসায়ী, তারা তো নানা মহলেই কথা বলছেন। এইগুলো কি বিজেপির যারা পর্ষদে আছেন, তারা এইগুলোকে একেবারে এড়িয়ে যাচ্ছেন? এটি তো আসলে নৈতিকভাবে কি বলবেন? দেখেন, এড়িয়ে যাচ্ছেন ওনাদের সাইড থেকে, যারা এখন পরিষদে আছেন, ওনাদের সাইড থেকে ওনারা যদি মনে করেন যে নীতিগতভাবে এটাই ঠিক, এবং এটাও যেটা বললেন যে গভর্নমেন্ট বলেন বা আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অর্গানাইজেশনকে কিন্তু রিফর্মের স্বার্থে রিভিউ করা হচ্ছে। সো সেটা যদি এখনকার বোর্ড যদি মনে করে যে তারা নীতিগতভাবে তারা কারেক্টলি বোর্ড পরিচালনার রাইট রাখেন, তারা বলতেই পারেন। এটা তো আসলে ইট ইজ আপ টু দি যারা এটাকে ওভারসি করছেন, সেটা ডিটিও হতে পারে, এটা কমার্স মিনিস্ট্রি হতে পারে। আমরা একটা অলরেডি চিঠি দিয়েছি এটা রিভিউ করার স্বার্থে, তো সেটা রিভিউ করলে দেখা যাবে যে আসলে এই বোর্ড থাকার মতন সেই অবস্থান আছে কিনা। আপনাদের গঠনতন্ত্র কি বলে যদি এই বোর্ড পুনর্গঠন করতে হয়? এটার গঠনতন্ত্রের প্রক্রিয়াটা কি আছে আসলে? আমাদের কনস্টিটিউশন বলে যে আপনার যদি এই বোর্ড রিজাইন করে, তাহলে আপনার নর্মালি অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়, একটা ছোট বোর্ড করে দেওয়া হয়। সেটা যেই যদি কোনো রিফর্মের ব্যাপার থাকে সেটা, বা ইলেকশন সংক্রান্ত যদি কোনো প্রিপারেশন দরকার হবে সেটা করে দেন ইলেকশন হওয়ার পরে দেন আপনার যেই বডি ইলেক্টেড হয়ে আসবে তারাই পরিচালনা করবে। এটা হলো একটা দিক।
আর এর বাইরে আপনার যেটা আপনার অন্যান্য মানে ইলেকশন সংক্রান্ত যদি থাকে, তাহলে এই বোর্ড যদি কোনো পদক্ষেপ নিতে চায় সেটা তাদের ব্যাপার, সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা আলাদা জিনিস। বোর্ড কনস্টিটিউশনে এই পরিস্থিতির থেকে উত্তরণের প্রক্রিয়াটা তো গঠনতন্ত্রে আছে। হ্যাঁ আছে, হ্যাঁ সেটা আছে। এখন সেটাকে তো অ্যাকসেপ্ট করে সেটাকে তো মানে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট করতে হলেও এই পরিষদ সেটা ইমপ্লিমেন্ট করার মতন তাদের অ্যাটলিস্ট অ্যাকসেপ্টেবিলিটি আছে কি না। আমি পার্সোনালি যদি বলি, আমি পার্সোনাল থেকে বলতে পারি না, আমার কাছে নেই অ্যাজ আ মেম্বার বিজেএমই হিসেবে, আর কিছু না। কিন্তু ওনারা যদি মনে করেন যে তাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে, কাজে কর্মে বোঝা যাবে সেটা। তারা তো নিজেরাও জানেন আসলে যে কিভাবে 9 তারিখে ভোট হয়েছে, তো জানার পরেও তারা যেমন থাকছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। তো এই যে এইভাবে জোর করে যারা সদস্য তাদের ভোট দেওয়ার সুযোগ না দিয়ে বোর্ডে থাকতেই হবে, এই লোভ, এই মানসিকতাটা কেন? এর মধ্যে কি অন্য কোনো মধু আছে নাকি? দেখেন, মধু আছে কি না এটা ওইভাবে আমি ডিফাইন না করলে আমার মনে হয় যে যেটা নীতিগতভাবে যেটা কারেক্ট হওয়া সেটা আজকে আমাদের সবার করা দরকার। একজন নাগরিক হিসাবে এই দেশের আমরা যেখানে এখন এসছি, আমাদের সেখানে সেটার থেকে যদি সামনে যেতে হয়, তাহলে আমি যদি আজকে বিজেএমবি বোর্ডে থাকতাম, যেটা আপনি প্রশ্ন করেছিলেন, আমি পার্সোনালি আমি রিজাইন করতাম। আমি মনে করি যে যিনি এখন বিজেপির প্রেসিডেন্ট, আমি ওনার সাথে কয়েকটা বোর্ডে ছিলাম, তো আমার কথা হচ্ছে যে উনিও যে লিড করছেন, কি ম্যান্ডেটে লিড করছেন সেটা তো প্রশ্ন করতে হবে ওনাকে। মেম্বারদের সেই সুযোগ দিয়েছেন কোনো ধরনের আপনার মানে কিভাবে করে ওনারা নিজেদের ভিতরে ডিসাইড করলেন যে এস এম মান্নান কোচি তো প্রেসিডেন্ট ছিলেন, উনি নাহলে রিজাইন করতে হয়েছে বা উনি করেছেন। তো এই ইলেকশনের এন্টায়ার সিস্টেমটা হচ্ছে আমাদের বিজেপি ইলেকশন হচ্ছে প্ল্যাটফর্ম বেসড। তো যদি সবাই এস এম মান্নান কোচিকে প্যানেল লিডার হিসেবে দেখেই সবাইকে ভোট দিয়েছেন, ঠিক আছে, তো তাহলে তো এস এম মান্নান কোচি তো এখন বোর্ডের প্রেসিডেন্ট না। তাহলে বোর্ড কিভাবে ম্যান্ডেট পেল যে নতুন একটা মানে নতুন ভাইস প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্টকে ইলেক্ট করে এই বোর্ডকে কি ম্যান্ডেটে তারা প্রসিড করবে? এটা তো প্রশ্ন করা উচিত তাদের নিজেদের, প্রথমে তাদের নিজেদের বিবেককে। এই যে 300 থেকে 400 ভোটার যেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, তো এই ভোটগুলো তো এস এম মান্নান কোচিও পেয়েছেন। এই বোর্ডে যারা আছেন, এমন তো না যে কোচি এস এম মান্নান কোচিকে দিয়েছেন এই ভোটগুলো তারা পান নাই, এরকম তো হওয়ার সুযোগ নাই। না, এটা সবাই পেয়েছেন। তো কথা হচ্ছে যে সেটা তো মানে ওই হিসাব তো আর আপনি আজকে টানলে হচ্ছে না, কারণ আপনাকে পিকচারটা হচ্ছে যে হু উইল লিড বিজিএমইএ। তো যদি ম্যান্ডেট পেয়েছে যেভাবে পেয়েছে, তো উনি তো আর এখন সেখানে নেই। তো এখন নতুন একটা প্রেসিডেন্টের দরকার ছিল বা নতুন একটা বোর্ডের দরকার ছিল। এটা প্রস্তাব করতে পারতো আজকের যারা পরিষদে আছে, মেম্বারদেরকে একটা ইজিএম কল করে প্রস্তাব করতে পারতো। সেখানে মানে এখানে অনেক প্রক্রিয়া খাটাতে পারতো। সেটা না করে নিজেদের ভিতরে সব ঠিকঠাক করে বলে যে আমি প্রেসিডেন্ট, আমি ভাইস প্রেসিডেন্ট, এটাই আমরা ডিক্লেয়ার করে দিলাম এবং আমরা এইভাবে কাজ আগাবো। এটা তো হতে পারে না। মানে এখনো সেই 3 ত যেটাকে বলে তেল, তালি, তো সমদের বিজেপি কি থাকবে তাহলে এভাবে চলবে? সেটা তো আমরা এখন দেখবো, সেটা দেখা যাবে সেটা হয় কি না। আমাদের দরকার কাজ, আমাদের দরকার ডেলিভারি, আমাদের দরকার রেজাল্ট। আপনি প্রথমে শুরু করেছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আজকে অলরেডি আপনার 6 মাসের উপর হয়ে গেছে এই বোর্ডের, 7 মাসে পা দিচ্ছে। তো হোয়াট ইজ দি অ্যাচিভমেন্ট অফ দ্য বোর্ড ফর দ্য সেক্টর? এটা এখন সময় চলে এসছে এটা দেখার। এখন প্রেসিডেন্ট থাকতেই পারে কেউ যদি চায়, কেউ এখানে তো সরানোর এখানে সেটার স্কোপ শুধু মানে রেসপেক্টিভ অথরিটির আছে, হুইচ ইজ দ্য ডিটিও অর দ্য কোর্ট। এখন সেটা যদি হবে কি হয় সেটা পরেরটা, কিন্তু রাইট নাও বিজেএমই হ্যাজ টু ডেলিভার টু দ্য মেম্বার্স। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পোশাক খাত নিয়ে কথা বললাম। আমাদের অর্থনীতির যে রপ্তানির যে আয়, তার 82% বেশি এই খাত থেকে তৈরি হয়, কিন্তু একই সঙ্গে এই খাতে ব্যবসার পরিবেশ নিয়ে ব্যবসায়ী সংগঠন হিসেবে বিজেএমইর যে নেতৃত্ব, সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন উঠছে। আমরা চাই বিজেএমই সঠিক নেতৃত্বে রাজনৈতিক মদত পুষ্টের বাইরে এসে ব্যবসায়ীদের সাথে কাজ করবে।
সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।